প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু ডু অর ডাই ম্যাচ খেলতে নামে ইন্ডিয়া। এবং তার থেকেও বড় ব্যাপার, এই ডু অর ডাই ম্যাচটা খেলতে নামার আগে ইন্ডিয়াকে কিন্তু সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা চলছিল সেইটা কিন্তু দেখতে হয়। কারণ ওই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে ইন্ডিয়ার চান্স স্বভাবতই খতম হয়ে যেত। বাট হেয়ার কামস দ্য টুইস্ট, সাউথ আফ্রিকা একতরফা ভাবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। এবং ওয়েস্ট ইন্ডিজ যে রান রেটের, একটা নেট রান রেটের যে ভালো মার্জিন ক্যারি করছিল সেটাও কিন্তু অনেকটা কমে যায়। এবং আরো একটা জিনিস, তারপর ইন্ডিয়া একটা কনফিডেন্স নিয়ে খেলতে নামে জিম্বাবুয়ের বিরুদ্ধে। জিম্বাবুয়ে যারা অলরেডি ওয়েস্ট ইন্ডিজের কাছে ধূলিসাৎ হয়ে গেছিল, তারা আবার খেলতে নামে ভারতের বিরুদ্ধে। এবং এই ভারতীয় দল যারা দুটো চেঞ্জ করে, একটা চেঞ্জ রিঙ্কু সিং এর বদলে সঞ্জু স্যামসন টিমে আসে এবং টপ অর্ডারে তার যেটা জায়গা সেটা তাকে দেওয়া হয়। এবং হর্ষদীপ সিং এর অক্ষর প্যাটেল ফিরে আসে ওয়াশিংটন সুন্দরের জায়গা, বাস। তারপর ইন্ডিয়া ব্যাটিং করতে নামে, ওপেনিং পার্টনার চেঞ্জ হয়, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনে ওপেন করতে আসে। জিম্বাবুয়ে টসে জিতে বোলিং নেয়, যার ফলে ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করতে আসে। জিম্বাবুয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই ভুল ছিল, কারণ আগের ম্যাচে এত রান খেয়েছে তারা ফার্স্ট বোলিং করে, তারপরেও তারা বোলিং এর সিদ্ধান্তই করে। বাট ইন্ডিয়ার ব্যাটার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ব্যাটিং করতে আসে। অভিষেক শর্মা কিন্তু রান পাচ্ছিল না গোটা টুর্নামেন্টে, মানে তার 15 রান ছিল গোটা টুর্নামেন্ট এখনো অব্দি। বাট আজকে সঞ্জু স্যামসন খুব ভালো একটা স্টার্ট দেয়, 15 বলে 24 রান করে। বাট সেই একটা মানে আনলাকি ব্যাপার, সঞ্জু স্যামসন আউট হয়ে যায়, ভালো স্টার্টিং দিয়েও সে আউট হয়ে যায় ব্লেসিং মুজারবানির বলে। দেন অভিষেক শর্মা আর ঈশান কিষান ভালো একটা স্টেডি পার্টনারশিপ করে। স্টেডি পার্টনারশিপ এই কারণে বলছে, আজকে কিন্তু ঈশান কিষান হয়তো অ্যাগ্রেসিভ ছিল, বাট তার যে স্বভাব, যে মানে একদম হিউজ, মানে একটা অ্যাগ্রেশনে তারা খেলবে, সেই খেলাটা কিন্তু ঈশান কিষান বলুন বা অভিষেক শর্মা দুজনের কারোর থেকেই সেইভাবে দেখা যায়নি। এটা গেল ফার্স্ট। বাট যখন তারা স্টেডি পার্টনারশিপ করে, তারা কিন্তু টিমের রান রেটটাকে ভালো বজায় রেখেছিল। এবং অভিষেক শর্মা তো তারপর অ্যাটাক করতে শুরু করে, 30 বলে 55 রান করে অভিষেক শর্মা, 183 স্ট্রাইক রেটে, 4-4 4-6 সে আউট হয় মাপোজার বলে। এবং ঈশান কিষান 24 বলে 38 রান করে, 4-4 1-6 সে সিকান্দার রাজার বলে আউট হয়। তারপর সূর্য কুমার যাদব অ্যাটাক, তারপর শুধু একটা জিনিসে ইন্ডিয়া কথা বলেছে, 6 গিয়ারে অ্যাটাক, আর কোনো রকম কোনো নেগোসিয়েশন নয়। সূর্য কুমার যাদব 13 বলে 33, রিচার্ড নাগাওয়ার বলে সে আউট হয়ে যায় 253 স্ট্রাইক রেটে খেলে। বাট তারপর হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা কিন্তু আজকে 6 নম্বরে ব্যাটিং করতে আসে। সে কিন্তু 3 নম্বরে রানই পাচ্ছিল না, তার স্ট্রাইক রেট নিয়ে কথা উঠছিল, তাকে ড্রপ করার কথা লোকে বলেছে, বাট তিলক ভার্মাকে ড্রপ করা হয় না। এবং তিলক ভার্মা আজকে যে ইনিংসটা খেলেছে, দেখবার মতো ইনিংস। 16 বলে 44 রান করে, 3-4 4-6 275 স্ট্রাইক রেট, এবং তাকে যোগ্য সঙ্গ দেয় হার্দিক পান্ডিয়া। 23 বলে 50 রান করে, 2-4 4-6 মেরে। এবং এদের দুজনের এইরকম লেভেলের অ্যাগ্রেশন ইনিংস এর জন্য ইন্ডিয়া কিন্তু পৌঁছে যায় ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট স্কোর 256 রানে 4 উইকেটের বিনিময়। 256 রানটা যখন ইন্ডিয়া বোর্ডে লাগায়, এবং তার মধ্যেও কি কারোর কোনো বড়সড় সেঞ্চুরি নেই, সবার অলমোস্ট পারফরমেন্স আছে। এবং লাস্টের দিকে তো তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়া জাস্ট শেষ করে দিয়েছে জিম্বাবুয়েকে। তো এই জায়গা থেকে যখন স্টার্টিং মানে এই লেভেলে চলে যায় খেলাটা, 256 ইজ মোর দ্যান, জিম্বাবুয়ের জন্য অনেক বেশি ছিল। বাট জিম্বাবুয়ে যখন ব্যাটিং করতে নামে তারাও কিন্তু ভালো ব্যাটিং করে। এবং বলে বলে রাখা বাহুল্য, কারণ জিম্বাবুয়ে যদি 200-র কাছে টার্গেট পেত, তারা কিন্তু চেস করে দিতে পারতো ম্যাচটাতে। ইন্ডিয়ার বোলিং নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, তার কারণ বেন বেনেট খুব ভালো ব্যাটিং করেছে, 59 বলে 97 রান করে, 4-4 6-6, বাট তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। মারুমানি বলে যে প্লেয়ারটা 20 বলে 20 রান করে, অক্ষর প্যাটেল তাকে আউট করে দেয়। মায়ার্স 9 বলে 6 রান করে, বরুণ চক্রবর্তী তাকে আউট করে দেয়। সিকান্দার রাজা একটু চেষ্টা করে, 21 বলে 31 রান করে, বাট তাকেও হর্ষদীপ সিং আউট করে দেয়। এবং বার্লকে 2 বলে 0 রানে হর্ষদীপ সিং আউট করে দেয়। মুনিয়োগাকে 6 বলে 11 রানে হর্ষদীপ সিং আউট করে দেয়। এবং বাকি ব্যাটারদেরও হর্ষদীপ সিং 3টে উইকেট নেয়, বরুণ চক্রবর্তী একটা, অক্ষর প্যাটেল একটা, এবং শিবম দুবে 2 ওভারে 46 রান কনসিড করে এই জিম্বাবুয়েন সাইডের এগেনস্টে। সেও একটা উইকেট নেয়, বাট শিবম দুবে কিন্তু বোলিং অপশন নয়। এটা ভেবে যদি ইন্ডিয়া খেলতে যায় নকআউটে, ভরাডুবি হয়ে যাবে কিন্তু, এটা কিন্তু ভেবে চলতে হবে। যদিও 256 যখন স্কোর করে দেয় ইন্ডিয়া টিম, তখন কিন্তু বোঝাই যাচ্ছিল যে
জিম্বাবুয়ের ক্ষেত্রে এটা একটা অসুবিধা হয়ে গেছে, বাট আমি আরো বেশি নেট রান রেট মেনটেন করবে এটা এক্সপেক্ট করেছিলাম। তাও কিন্তু 184 রান কনসিড করে দেয় ইন্ডিয়া, যেখানে 72 রানস ইজ আ গুড মার্জিন। এটা কিন্তু বলা যাবে না যে 72 রানস কম মার্জিন, 72 রানস ইজ আ গুড মার্জিন। বাট জিম্বাবুয়েন সাইড আর যেখানে আমরা স্কোর করেছি 256, সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু আগের ম্যাচের অনেকটা আমরা ব্যাকলগ ফেস করেছি, অনেকটা নেট রান রেট ব্যাকলগে চলে গেছে, সেইটা মেনটেন হবে, বাট সেটা সামহাও হলো না। বাট এখন কিন্তু একটা নকআউট স্টেজে এসে খেলাটা দাঁড়িয়েছে, নেট রান রেট অতটা ইম্পর্টেন্টও হবে না। তার কারণ সাউথ আফ্রিকা দুটো ম্যাচ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ দুটোয় একটা জিতেছে একটা হেরেছে, ইন্ডিয়া দুটোয় একটা জিতেছে একটা হেরেছে, এবং জিম্বাবুয়ে দুটো হেরেছে। তো স্বভাবতই জিম্বাবুয়ে এলিমিনেটেড। এবার যখন আমরা আসবো জিম্বাবুয়ে এলিমিনেটেড মানে আমার কাছে দুটো টিম থাকছে, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া। তো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা হবে সেটা কিন্তু একটা নকআউট ম্যাচ, কোয়ার্টার ফাইনাল আমরা বলতে পারি। যদিও কোয়ার্টার ফাইনাল ফরম্যাট নেই, বাট কোয়ার্টার ফাইনাল কিন্তু আমরা বলতে পারি। তার কারণ আজকের এই সুযোগটা করে দিয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য কোয়ালিফাই করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যেত। যেহেতু সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, এবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে যে জিতবে সেই কোয়ালিফাই করবে সেমিফাইনালে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। যদিও ওয়েস্ট ইন্ডিজ সাইডকে যদি হালকায় নিয়ে নেয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সাইডটা কোন দিন কেরাম খেলবে কেউ জানে না, কারণ আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তারা একদম ধরাশায়ী হয়ে গেল। আবার আগের দিন এমন খেললো দেখে মনে হচ্ছে তাদেরকে কেউ হারাতেই পারবে না। সো ওয়েস্ট ইন্ডিজ সাইডকে কিন্তু খুব সামলে খেলতে হবে। আমি আবারও বলছি, বিগেস্ট থ্রেট এই ওয়ার্ল্ড কাপের কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সাইড, আমি কিন্তু বারবার বলবো। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ভালো ক্লিক করলো সেটা হলো তিলক ভার্মাকে ডাউন করে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান তিনজনকে দিয়ে ওপেনিং টপ অর্ডার সামলানো হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ার একটা দিকে ভালো হয়েছে, লেফট রাইট কম্বিনেশনটা ওপর দিকে চলে যাচ্ছে, লেফট রাইট এই কম্বিনেশনটা মেনটেন। আগে কি ছিল, তিনজনই পরপর লেফট হ্যান্ডার ছিল, এই জায়গাটা কিন্তু একটা ভালো জিনিস কাজে দিয়েছে। এবং আমি বলবো ফিফথ বোলার বা সিক্সথ বোলার আমাদের কিন্তু শিবম দুবের উপর রিলাই না করাই ভালো, কারণ শিবম দুবে কিন্তু কোয়ালিটি ব্যাটিং এর এগেনস্টে কিন্তু রান কনসিড করতে পারে। তো এগুলো হচ্ছে ফিউচার ব্যাপার। বাট আজকের আমাদের যে কথাটা তারিফ করতেই হবে সেটা হলো তিলক ভার্মা। বিকজ তিলক ভার্মার ওপরেই মেন কোপটা ঝুলছিল। তিলক ভার্মাকে কিন্তু টিম থেকে হাই চান্স ছিল যে তিলক ভার্মাই টিমের বাইরে যাবে, কারণ তার স্ট্রাইক রেট খারাপ। সে যবে থেকেও ইঞ্জুরির পর কামব্যাক করেছে, একটা ম্যাচেও তার পারফরমেন্স নেই। বাট তিলক ভার্মা কিন্তু আজ সব অ্যান্সার দিয়ে দিয়েছে, এবং সামহাউ টু অ্যান এক্সটেন্ট এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো ব্যাটারকে যদি তার পজিশন সেট করে দেওয়া হয় না, যে তুমি 3-এ খেলবে, তুমি 4-এ খেলবে, তারা কিন্তু পারফর্ম করতে পারবে না। তিলক ভার্মা 5 নম্বর 6 নম্বরে এসে যা পারফরমেন্স দিল, সে কিন্তু কখনোই ওই পারফরমেন্সটা 3 নম্বরে দিতে পারছিল না। সামহাউ প্রেসার, অভিষেক শর্মা আগে আউট হয়ে যাচ্ছিল, সেই প্রেসারে হয়তো তার পারফরমেন্স বেরোচ্ছিল না। এই ঘটনাগুলো হয়তো পারিপার্শ্বিক কিছু চলছিল। বাট আজকে ফাইনালি তিলক ভার্মা ইজ ব্যাক, অ্যান্ড হার্দিক পান্ডিয়া, যার কথা না বলাই মানে কুংফু পান্ডিয়া যাকে বলে, মানে কি বলা যায় এই হার্দিক পান্ডিয়াকে। সে যখন ডিস্ট্রাকটিভ মোডে চলে আসে তখন কিন্তু কোনো টিমকে সে কেয়ার করে না, কে সামনে টিম আছে ডাজন্ট ম্যাটার, শুধু বল হিট। তো হার্দিক পান্ডিয়া কিন্তু একটা বিগেস্ট অ্যাসেট। হার্দিক পান্ডিয়া যদি টিমে থাকে, টিম ইন্ডিয়ার এই টুর্নামেন্ট হারার চান্স খুব কমে যাবে। সো হার্দিক পান্ডিয়ার ওপর অনেক বেশি রিলাই করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ হয়ে গেল, এবারে নকআউট আমরা বলতে পারি, একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, যে জিতবে সে কোয়ালিফাই করে যাবে। সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, এই ম্যাচটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।